আচ্ছা, আজকে তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম টাইপস অফ লুইস বেস, এই সম্পর্কে আমরা বোধহয় আগের দিন লাস্ট পড়াশোনা করেছিলাম। এবার আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আজকে আমি শুরু করব ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বা এটাকে আমরা বলে থাকি বিয়োজন মাত্রা। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আমরা এটাকে বলে থাকি বিয়োজন মাত্রা। তো আমি এখানে একটা পয়েন্ট বলি যে এই বিয়োজন মাত্রা কি, জিনিসটা কি, এই বিয়োজন মাত্রা জিনিসটা কি। বলছে যে কোনো উইক ইলেকট্রোলাইটকে যখন আমরা কোনো অ্যাকুয়াস মিডিয়ামে রাখবো, তাহলে ওই অ্যাকুয়াস মিডিয়ামে আমার যতগুলো মলিকিউল ডিসোসিয়েট করবে সেই নাম্বার অফ দ্য ডিসোসিয়েটেড মলিকিউলস এবং তার সঙ্গে টোটাল নাম্বার অফ মলিকিউলসের যে রেশিও, যে অনুপাত, সেই অনুপাতটাকেই আমরা কি বলবো, সেই অনুপাতটাকে আমরা বলবো বিয়োজন মাত্রা। অর্থাৎ বিয়োজন মাত্রা হচ্ছে দ্রবণে বিয়োজিত অণুর সংখ্যা ডিভাইডেড বাই মোট অণুর সংখ্যা। তাহলে টোটাল নাম্বার অফ ডিসোসিয়েটেড মলিকিউলস total number of dissociated molecules divided by total number of molecules। অর্থাৎ এটাই গেল, this is the expression of degree of dissociation। অর্থাৎ এটা গেল বিয়োজন ধ্রুবকের, বিয়োজন মাত্রার রাশিমালা বা বিয়োজন মাত্রার সংজ্ঞা বলতে পারো। এইবার আমরা উইক অ্যাসিডের ক্ষেত্রে আর উইক বেসের ক্ষেত্রে আমরা এই বিয়োজন মাত্রাকে দেখব, এবং এই লঘুতা সংক্রান্ত অসওয়াল্ডের সূত্রটাও কিন্তু আমরা আজকে পড়ব। কিরকম বলছে, ধরো ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইন উইক অ্যাসিড। Degree of dissociation in weak acid। উইক অ্যাসিডের বেলায় ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিরকম, ধরো HA, এটা হচ্ছে উইক অ্যাসিড, এটা জলে বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হয়ে আমার কনজুগেট বেস অ্যান্ড হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি করছে। তাহলে আমার এখানে স্টার্টিং এ সি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0 0, এটা হচ্ছে অ্যাট ইনিশিয়াল কন্ডিশন, at equilibrium condition C
C of 1 minus alpha C alpha where alpha মানে কি আলফা মানে এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন and alpha is much lesser than 1 তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে therefore ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কত হবে k মানে কনসেন্ট্রেশন অফ H3O plus aqueous into concentration of A minus aqueous divided by concentration of acid into concentration of water তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর হ্যাঁ আমি একটু বলি এবার এখানে থ্রুআউট দ্য সলিউশন মানে যখন এই ইকুইলিব্রিয়াটা চলবে ততক্ষণ এই জলের গাঢ়ত্বটা জলের কনসেন্ট্রেশনটা অ্যাসিডের কনসেন্ট্রেশনের থেকে মাচ মোর হায়ার অনেকটা বেশি সেহেতু কি হচ্ছে আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করতেই পারি or dissociation constant or dissociation constant Ka equal to আমি বলতে পারি K into concentration of water মানে কি হবে equals to concentration of H3O plus aqueous into concentration of A minus aqueous divided by concentration of acid এইবারে এই concentration of H3O plus এটাকে আমি C alpha বলতে পারি C alpha concentration of A minus এটাকেও আমরা C alpha বলতে পারি আর C of 1 minus alpha এগুলো কেটে কুটে গিয়ে আমার আলটিমেটলি দাঁড়াবে C alpha স্কয়ার 1 minus alpha is nearer equals to alpha কারণ এটা আমি ধরে নিচ্ছি এটা একটা খুব লঘু একটা দ্রবণ সেই জন্য তাহলে আমি এখান থেকে বলতে পারি যে therefore Ka equal to C alpha স্কয়ার তাহলে that implies alpha equal to root over Ka by C অর্থাৎ এখানে আমি এই সমীকরণটা থেকে আমি এই প্রেডিকশনটা করতে পারি যে কোনো এক সেকেন্ড আমি দেখাচ্ছি একটু ওয়েট করো আমি দেখাচ্ছি অবশ্যই আমি দেখাচ্ছি বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে উক্ত পদার্থটির বিয়োজন মাত্রা দ্রবণের মোলার গাঢ়ত্বের সাথে দ্রবণের মোলার গাঢ়ত্বের সাথে
ব্যস্তানুপাতে দ্রবণের মোলার গাঢ়ত্বের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় একটা definite temperature, the degree of dissociation of weak electrolyte, the degree of dissociation of weak electrolyte is inversely proportional to the molar concentration of the same। এবং ও যেটা বলছিল আগের স্লাইডটা, হ্যাঁ এবার তোমার কি জিজ্ঞাসা ছিল, কি কোয়ারিজ আছে একটু বলো, বলো কি কোয়ারিজ আছে। হ্যাঁ, much lesser than 1, much lesser than 1, আলফাটা একের থেকে অনেক 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 কম, যার জন্যই তো আমি এখানে অ্যাপ্রক্সিমেশনটা করতে পারলাম 1 মাইনাস আলফা ক্যান বি নিয়ার আর ইকুয়ালস টু 1। অ্যাপ্রক্সিমেশনটা আমি যার জন্য করতে পেরেছি, ঠিক আছে, যার জন্য আমি এখানে এই অ্যাপ্রক্সিমেশনটা আমি করতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা এইবারে তাহলে এই অংশটা নিশ্চয়ই বোঝা গেল। এটা গেল যে এবং এটাই হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডস ডাইলিউশন রুল বা অসওয়াল্ডস ডাইলিউশন ল। এটাকেই আমরা বলছি কি, এটাকেই আমরা বলছি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটাকে আমরা বলছি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এই হচ্ছে ব্যাপারটা। এইবারে এর পরের ক্ষেত্রে আমি আরেকটা পয়েন্টে আসি, পরের ক্ষেত্রে সেটা আমরা এর আগের স্লাইডটায় দেখালাম, সেটা গেল বেস অ্যাসিডের ক্ষেত্রে, উইক অ্যাসিডের ক্ষেত্রে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন ক্যালকুলেট করলাম। এবারে আমরা উইক বেসের ক্ষেত্রে করব। ধরো উইক বেস, একটা উইক বেস, এটা আমি যেভাবে করছি এইভাবেই তোমরা করবে। উইক বেস বিওএইচ, বিওএইচটা আমার এখানে স্লাইডলি ডিকম্পোজ করে বি প্লাস আর তার সঙ্গে ওএইচ মাইনাস তৈরি করছে। এখানে হচ্ছে অ্যাট ইনিশিয়াল কন্ডিশন C00 at ইকুইলিব্রিয়াম কন্ডিশন অর্থাৎ সাম্যাবস্থায় C of 1 minus alpha C alpha where alpha is the degree of dissociation, where alpha is much lesser than 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি therefore dissociation constant Kb মানে concentration of B plus aqueous আর concentration of OH minus aqueous divided by concentration of BOH। তাহলে C alpha C of 1 minus alpha C alpha square, since 1 minus alpha
ক্যান বি নিয়ারার ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দেয়ারফর আলফা ইকুয়ালস টু রুট ওভার কেবি বাই সি, অর্থাৎ ডিগ্রি অফ ডিসোসিয়েশন এখানেও মোলার কনসেন্ট্রেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। এটা মোলার কনসেন্ট্রেশনের সাথে ডিগ্রি অফ ডিসোসিয়েশন এখানে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা আমরা এখানে দেখলাম যে মোলার গাঢ়ত্বের সাথে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমার এখানে এরা ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। এরপরে আমরা দেখছি যদি আমরা পলিবেসিক অ্যাসিড হয় তার ক্ষেত্রে আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা দেখব। যেমন একটা আমি পলিবেসিক অ্যাসিড বলছি, ধরো ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা যখন এবার জলে ডিকম্পোজ করছে স্লাইডলি, ও জলে ডিকম্পোজ করবার পরে হাইড্রোক্সোনিয়াম আয়ন এবং তার সাথে ডাইহাইড্রোজেন অর্থোফসফেট তৈরি হচ্ছে, এবং এই যে আয়নটা H2PO4- তৈরি হচ্ছে, এটা হচ্ছে ডাইহাইড্রোজেন অর্থোফসফেট তৈরি হচ্ছে। তারপর কি আছে, এবার ওর পরের স্টেপে দেখাচ্ছে এই ডাইহাইড্রোজেন অর্থোফসফেটটা এটা আবার জলে গিয়ে ডিকম্পোজ করে তাহলে হাইড্রোক্সোনিয়াম আয়ন এবং তার সঙ্গে তৈরি করে ফেলছে হাইড্রোজেন অর্থোফসফেট তৈরি হবে। তারপরে কি করেছে, তারপরে হাইড্রোজেন অর্থোফসফেট সেটা আবার জলে ডিকম্পোজ করে গিয়ে ও আবার ওর পরের স্টেপে আবার তৈরি করবে অর্থোফসফেট বা ফসফেট আয়ন। ও আবার ওর পরের স্টেপে তৈরি করবে অর্থোফসফেট বা ফসফেট আয়ন তৈরি করছে। তাহলে এই প্রথম স্টেপটার জন্যে আমার এখানে কে এ দাঁড়াচ্ছে, Ka1 যদি আমি এটাকে বলি, Ka1 যদি বলি, তাহলে ওর বেলায় কি হচ্ছে, আচ্ছা দাঁড়াও এখানে আরেকটা জিনিস করে রাখি, সেটা হচ্ছে সেটা আরেকটা জিনিস করে রাখছি, আমি নিট রিঅ্যাকশনটা দেখাচ্ছি। ফসফরিক অ্যাসিড ওটা এবার জলে ডিকম্পোজ করে তাহলে হাইড্রোক্সোনিয়াম আয়ন এবং তার সঙ্গে ফসফেট আয়ন তৈরি করছে। এবার এখানে Ka ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka1 প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে Ka1 মানে কত হবে, কনসেন্ট্রেশন অফ H3O+ aqueous into concentration of dihydrogen orthophosphate aqueous divided by concentration of phosphoric acid। এবার Ka2 মানে কি হবে,
concentration of hydroxonium ion aqueous into concentration of hydrogen phosphate aqueous divided by concentration of dihydrogen phosphate aqueous। আরেকটা দেখাচ্ছি Ka3, এটা হবে কি, এটা হবে concentration of hydroxonium aqueous into concentration of phosphate aqueous divided by concentration of hydrogen orthophosphate aqueous। আমি যদি এবার এই তিনটে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে গুণ করে দিই তাহলে আমার কি দাঁড়াচ্ছে, Ka equals to Ka1 Ka2 Ka3 এবং যেটা আলটিমেটলি দাঁড়াবে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস আয়ন অ্যাকুয়াস তার হোল কিউব ইন্টু কনসেন্ট্রেশন অফ ফসফেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ ফসফরিক অ্যাসিড। আমরা এইভাবে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আমরা পলিবেসিক অ্যাসিডের বেলায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো এবং এটা তোমরা খাতার মধ্যে কিন্তু কপি করে নাও, এই অংশটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এতটা এই অংশটা তোমরা একটু কপি করে নাও। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এই অংশটা তোমরা একটু লিখে নাও। এবার আমরা পড়ব আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার অর্থাৎ জলের আয়নীয় গুণফল। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার আমরা এর পরের অংশে পড়ব। একটু লিখে নাও, লেখা হয়ে গেলে বলবে, তারপরটা আমরা জলের আয়নিক প্রোডাক্ট আমি স্টার্ট করছি। কমপ্লিট। আচ্ছা, এবারে এর পরের অংশটা যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। পরের অংশে আমরা পড়ছি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। পরের অংশে আমরা পড়ছি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। যেমন এখানে ধরো জলটা অটো আয়নাইজেশন করে, অর্থাৎ নিজে থেকেই ওটা আয়নিত হয়। জলটা অটো আয়নাইজেশন করে ওরা হাইড্রোক্সোনিয়াম আয়ন অ্যান্ড হাইড্রোক্সাইড আয়ন ফর্ম করবে। এটা আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, অটো আয়নাইজেশন অফ ওয়াটার, অটো আয়নাইজেশন অফ ওয়াটার। অতএব কে হচ্ছে এখানে কি, কে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটা মানে আমি বলতে পারি কনসেন্ট্রেশন অফ H3O প্লাস অ্যাকুয়াস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস অ্যাকুয়াস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ লিকুইড ওয়াটার তার হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এবারে এখান থেকে আমি লিখছি অর K ইন্টু কনসেন্ট্রেশন অফ লিকুইড ওয়াটার হোল স্কোয়ার। এই কনস্ট্যান্টটাকেই আমি KW বলছি, and KW is known as ionic product of water. KW is known as ionic product of water এবং সেটা equals to concentration of H3O plus aqueous into
concentration of OH minus aqueous. This is the representation of ionic product of water. এটা গেল কি জলের আয়নীয় গুণফলের রাশিমালা। এটা গেল কি, এটা হচ্ছে জলের আয়নীয় গুণফলের রাশিমালা। জলের আয়নীয় জলের আয়নীয় গুণফলের রাশিমালা। দিস ইজ দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। জলের আয়নীয় গুণফলের রাশিমালা হচ্ছে এইটা। এইবারে আমরা এখান থেকে বলতে পারি যে দেয়ারফর কনসেন্ট্রেশন অফ H3O প্লাস অ্যাকুয়াস মানে কি হবে, মানে হবে তোমার কেডি, আই এম সরি, মানে এটা হবে KW divided by concentration of OH minus, এই একটা প্রপোর্শন হলো, and concentration of OH minus aqueous মানে কি হবে KW divided by concentration of H3O plus aqueous. These are the two representations of concentration of hydroxonium ion and concentration of hydroxide ions in terms of ionic product of water. এর পরের পয়েন্টে আসি, যদি আমার সলিউশনটা কেস 1 এটা লিখে নাও, তাহলে এই অংশটা লিখে নাও, লেখা হয়ে গেলে পরের এই অংশটা বলছি। এর পরের অংশটা দেখাচ্ছি, হ্যাঁ পরের অংশটা দেখাচ্ছে আয়নিক প্রোডাক্টের সাথে কিভাবে ওটা চেঞ্জ করে। যে আম্লিক দ্রবণের বেলায় কি হচ্ছে, আম্লিক দ্রবণের বেলায় কনসেন্ট্রেশন অফ H3O প্লাস এটা OH মাইনাসের থেকে বেশি। ওর পরের স্লাইডটাতে দেখিয়ে দিই। In case 1 in case of acid solution concentration of H3O plus aqueous is greater than concentration of OH minus aqueous, অর্থাৎ H প্লাসের গাঢ়ত্ব OH মাইনাসের গাঢ়ত্বের থেকে বেশি, তাহলে H3O প্লাস কনসেন্ট্রেশন শুড বি গ্রেটার দেন √KW। তাহলে অনায়াসে আমি এখান থেকে বলতে পারি, আগের স্লাইডটা দেখে, H3O প্লাস কনসেন্ট্রেশন অবশ্যই কি হবে, এই √KW থেকে বেশি হবে। তাহলে দেয়ারফর কনসেন্ট্রেশন অফ H3O প্লাস aqueous greater than √KW। এবার কেস 2 in case of basic solution অর্থাৎ ক্ষার দ্রবণের বেলায় কি হবে, concentration of OH minus is greater than concentration of H3O plus aqueous। সেক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে, therefore the concentration of OH minus aqueous is greater than √KW। Case 3 in case of neutral solution concentration of H3O plus aqueous is equals to concentration of OH minus aqueous। তাহলে আমি এখানে বলতে পারি যে therefore concentration of
H3O plus aqueous equal to concentration of OH minus aqueous equals to root over Kw. অর্থাৎ আমরা এখানে তিনটে কেস আমরা এখানে এটা আমরা বললাম। এরপরে আমরা শিখব, এই অংশটা একটু লিখে নাও, তারপরে বলছি পিএইচ এবং পিএইচ স্কেল। মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পিএইচ আর পিএইচ স্কেল, এই অংশটা আমরা এর পরে শিখবো। এই অংশটা এই তিনটে লাইন একটু খাতায় লিখে নাও ব্যাস। এবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে যাচ্ছি, সেটা হচ্ছে পিএইচ অ্যান্ড পিএইচ স্কেল। তো আগে বলি এই পিএইচ শব্দের মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পিএইচ। এই পিএইচ এর এই পি শব্দটা এসেছে একটা জার্মান ওয়ার্ড থেকে। সেই জার্মান ওয়ার্ডের মিনিংটা হচ্ছে পোটেন্সড, POTENZ, potence of হাইড্রোজেন আয়ন। পরবর্তীকালে এই পোটেন্সড শব্দের ইংলিশ মিনিং পাওয়ার। পিএইচ মানে দাঁড়াইছে আলটিমেটলি পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। এটার মানে দাঁড়িয়েছে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, পোটেন্সড হাইড্রোজেন, বা এটাকে পরবর্তীকালের মিনিংটা এসছে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, পাওয়ার। আর এই পিএইচ স্কেল, এই পিএইচ স্কেলের যে প্রপোজার সেটা হচ্ছে একজন নরওয়ের সায়েন্টিস্ট সরেনসেন। পিএইচ স্কেলের প্রপোজার নরওয়ের একজন সায়েন্টিস্ট সরেনসেন। তো এবার পিএইচটা, হাউ টু ডিফাইন পিএইচ, আমরা কি করে পিএইচ কে ডিফাইন করব। বলছে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 অ্যাক্টিভ মাস অফ H3O প্লাস আয়ন। দেখো তোমাদের অনেকের বইতে পিএইচ এর জায়গায় থাকে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস আয়ন। এটা কিন্তু বেশিরভাগ সব বইতেই এটাই আছে, কিন্তু আমি এখানে বললাম, হ্যাঁ প্রীতিশ বলো। হ্যাঁ আচ্ছা, আমি একটু ক্লাসে আছি, আমি তোমায় 5টার পরে ফোন করছি, আমার 9674 থেকে কল করছি। হ্যাঁ আমি নাম্বারটা দিয়ে করবো। এইবারে এইখানে এই অনেক জায়গায় থাকে কি পিএইচ মানে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস করে থাকে। এটা 11, 12, 11, 12 এর সব বইতে, বেশিরভাগ বইতে এই কনসেন্ট্রেশন দিয়ে ওটাকে মেরে দেয়। পিএইচটাকে ওরকম ভাবে দেয়, পিওইচটাকে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস করে দেয়। কিন্তু দেখো তোমরা তো লগের অঙ্ক ক্লাস 9 থেকে শিখে এসছো, বা এখনো তোমরা লগ শিখছো, 11 এ লগ করছো। তো তোমরা এটুকু তো নিশ্চয়ই তোমাদের এই একটা বেসিক আইডিয়া আছে, লগ এর মধ্যে কিন্তু ইউনিট বসে না। আর আমরা যে কনসেন্ট্রেশনটা ইউজ করছি, সেই কনসেন্ট্রেশনটা ডেফিনেটলি আমাকে এক্সপ্রেস করতে হচ্ছে ইন টার্মস অফ মোলারিটি। তো এখানে যখন লগ বেস 10 নিয়ে কাজ করছি, তাহলে মোলারিটি বসালে তার আমি লগ ক্যালকুলেট করতে পারবো। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা। তো সেই কারণে এই যে অ্যাক্টিভ মাস, আমি এর আগেও বলেছিলাম অ্যাক্টিভ মাস ব্যাপারটা আমি ডাইনামিক ইকুইলিব্রিয়াম শুরুতে বলেছিলাম। তা পিএইচ মানে অ্যাক্টিভ মাস, এবং এই অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর এটা সাধারণত ইউনিটলেস হয়। আর পিওএইচ এর বেলায় আমার কনসেপ্টটা দাঁড়াবে তাহলে কি, মাইনাস লগ বেস 10 ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস অ্যাকুয়াস, অ্যাক্টিভ মাস অফ OH মাইনাস অ্যাকুয়াস, অ্যাক্টিভ মাস এই ব্যাপারটা আছে। কারণ অ্যাক্টিভ মাস কিন্তু ইউনিটলেস।
এইবার আমি তোমাদের যে কনসেপ্টে আসছে সেই কনসেপ্টে আমি আসি। বলছি ফর ডাইলুট সলিউশন, ফর ডাইলুট সলিউশন তখন আমরা কি করছি, এই অ্যাক্টিভ মাসটাকে বা অ্যাক্টিভিটিটাকে আমি এক্সপ্রেস করছি ইন টার্মস অফ মোলারিটি। এই অ্যাক্টিভ মাসটাকে এক্সপ্রেস করছি ইন টার্মস অফ মোলারিটি, মোলারিটির রেসপেক্টে প্রকাশ করছি। তাহলে যখনই আমি এটাকে মোলারিটির রেসপেক্টে প্রকাশ করব তখন কি হবে, তাহলে আমার ডেফিনেটলি এই লগের ভেতরে ইউনিট চলে আসছে। যদি আমি ওটাকে মোলারিটির রেসপেক্টে প্রকাশ করি তাহলে লগের ভেতরে ইউনিট চলে আসছে, তাহলে আমাকে প্রপারলি পিএইচ এর ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমাকে ওই লগের ভেতরের ইউনিটটাকে তাড়াতে হবে। তা কিভাবে তাড়াবো, তা সেক্ষেত্রে আমি লিখতে পারি মাইনাস লগ বেস 10 concentration of H3O plus ion aqueous divided by 1 mole liter inverse। এই অংশটা এইভাবে, কারণ আমার H3O plus আয়ন বা হাইড্রোক্সোনিয়াম আয়ন তার যে কনসেন্ট্রেশন, তার কনসেন্ট্রেশনটাকে আমি এক্সপ্রেস করছি মোলারিটি, আর তলাতেও আছে মোলারিটি। তাহলে মোলারিটি মোলারিটি ওপর নিচে কেটে গেল। আর পিওএইচ এর বেলায় করব মাইনাস লগ বেস 10 concentration of OH minus aqueous divided by 1 mole liter inverse। কারণ এখানেও যখন আমরা concentration of OH minus ion ওটাকে এক্সপ্রেস করব মোলারিটি দিয়ে, তাহলে উপরের নিচের মোলারিটি গুলো কেটে গেল। তাহলে আমার আলটিমেটলি আমি একটা পিওর নাম্বার পাচ্ছি, যার উপরে আমি এবার লগটা অপারেট করতে পারছি বা লগের ভ্যালু ক্যালকুলেট করতে পারছি। এবার আমরা এটা সকলেই ছোটবেলা থেকে শিখে এসেছি, যদি পিএইচ ভ্যালু আমার 1 থেকে 6 এর মধ্যে হয় তাহলে সেটা হয়ে গেল অ্যাসিড সলিউশন, তাহলে সেই দ্রবণটা হবে আম্লিক প্রকৃতির, তাহলে সেই দ্রবণটা হবে আম্লিক প্রকৃতির। আবার পিএইচ ভ্যালু যদি আমার 8 থেকে 14 পর্যন্ত হয় তাহলে সেটা হয়ে গেল বেসিক সলিউশন, অর্থাৎ এটা তখন হয়ে গেল সেই দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির। আবার পিএইচ ভ্যালু যদি 7 হয় তাহলে সেটা হয়ে গেল আমার নিউট্রাল সলিউশন, অর্থাৎ সেটা হয়ে গেল আমার প্রশম প্রকৃতির। প্রশম প্রকৃতির অর্থাৎ তিনটে কেস আমরা এখানে বললাম যে পিএইচ ভ্যালু এই 3 রকম ক্ষেত্রে 3 রকম ভাবে চেঞ্জ হচ্ছে। আর ওটা গেল পিএইচ আর পিওএইচ এর ডেফিনেশন। এইবারে আমি স্লাইডে আমি সুযোগ দেব পরে, স্লাইডগুলোতে দিচ্ছি আমি যদি এবার জলের আয়নিক প্রোডাক্টের রেসপেক্টে বিষয়টাকে বলি, জলের এই আয়নিক প্রোডাক্টের রেসপেক্টে আগের স্লাইডটাতে ছিল এই যে KW ইকুয়াল টু H3O প্লাস ইন্টু OH মাইনাস। আমরা এই আয়নিক প্রোডাক্টের এই এক্সপ্রেশনটা আমি এবার ওখানে ইউটিলাইজ করব। আমি আয়নিক প্রোডাক্টের এক্সপ্রেশনটা লিখছি ফ্রম দি expression of ionic product, from the expression of ionic product we get KW মানে concentration of H3O plus aqueous into concentration of OH minus aqueous। এইবারে আমি
এর বোথ সাইডে আমি এবার লগ নিয়ে নেব, বোথ সাইডে আমি এখানে এবার লগ নিয়ে নিচ্ছি। এবার লিখব টেকিং logarithm in both sides we get কি পাচ্ছি log base 10 kW মানে log base 10 concentration of H3O plus aqueous plus log base 10 concentration of OH minus aqueous। এবার আমি বোথ সাইডকে আমি একদম -1 দিয়ে আমি এখানে গুণ করে দিচ্ছি, or minus log base 10 kW equal to minus log base 10 concentration of H3O plus aqueous minus log base 10 concentration of OH minus aqueous। তাহলে আমি এখান থেকে বলতে পারি or pKW equals to pH plus pOH। এটা গেল আমার একটা এক্সপ্রেশন pKW equal to pH plus pOH। এইবারে আমি আগের স্লাইডটাতে এই স্লাইডটাতে যাই, এই স্লাইডটাতে আমি একটা মেনশন করে দিই at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি হচ্ছে ওই আয়নিক প্রোডাক্ট KW এর ভ্যালু হচ্ছে আমার 10 টু দি পাওয়ার -14। তাহলে আমি এখান থেকে আমি এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি যে therefore এখান থেকেও লিখতে পারি কনসেন্ট্রেশন অফ H3O plus aqueous into concentration of OH minus aqueous equal to 10 to the power -14 করে আমি এইখানে এক্সপ্রেশনটাকে এইভাবে লিখে এবারে আমি ওর পরের অংশটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। এইখানে pKW এর মানে আমি লিখতে পারি যে মাইনাস লগ বেস 10 টু দি পাওয়ার -14 আলটিমেট 14। তাহলে আমার এখান থেকে আমি অনায়াসে লিখে দিতে পারি যে therefore pH plus pOH equals to pKW equal to 14। এটা হলো কি কখন at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় pH pOH এবং pKW এর মধ্যে সম্পর্ক। এই হচ্ছে এক্সপ্রেশনটা। এই এবার তোমরা আগের স্লাইডটা এই স্লাইডটা লিখেছো না? এই স্লাইডটা লেখা হয়নি তোমাদের? এই স্লাইডটা লিখেছো? এই স্লাইডটা ভালো করে দেখো, এটা কিন্তু আমি স্কিপ করে গিয়েছিলাম। তাহলে এটা লেখা হয়েছে, এটা তো হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাহলে এই স্লাইডটা এবার লিখে নাও। আর ওই 6 নম্বর স্লাইডের একটা অংশ যেটা বাকি গেল না, এই অংশটা একটু লিখে দাও। ওই 10 টু দি পাওয়ার -14 at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই জায়গাটা থেকে ওই আর এই লাইনটা ওই KW জায়গায় আয়নিক প্রোডাক্টের জায়গায় 10 টু দি পাওয়ার -14 বসিয়ে দেওয়া হচ্ছে। ওই অংশটা একটু লিখে নাও, দিয়ে 9 নম্বর স্লাইডে চলে যাবো আমরা। 9 নম্বর স্লাইডটা পুরোটা লিখবে। না, এবার 9 নম্বর স্লাইডটা পুরোটা লিখে নাও। এবার আমরা উইক অ্যাসিড আর উইক বেসের ক্ষেত্রে কি করে pH pOH ক্যালকুলেট করতে হয় সেটা দেখাবো। আচ্ছা, তোমার এই পেজটা লেখা হয়ে গেছে? আচ্ছা, আমি দেখাচ্ছি 1 সেকেন্ড ওয়েট করো। অসওয়াল্ড ডাইলিউশন, ওটা কত নম্বর স্লাইড বলতে পারবে? তাহলে দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, এটা 2, তাহলে অনেক আগের এটা। হ্যাঁ, এই অংশটা একটু লিখে নাও। কমপ্লিট। আচ্ছা, এইবারে আমরা এবার উইক অ্যাসিড আর উইক বেসের ক্ষেত্রে কি করে পিএইচ ক্যালকুলেট করতে হয় কিভাবে পিএইচ ক্যালকুলেট করতে হয় সেটা আমরা এবার দেখব। দেখো, ফর অ্যান উইক অ্যাসিড, মানে অসওয়াল ডাইলিউশনটাকেই আমি একটু কন্টিনিউ করছি এখানে। উইক অ্যাসিড, সেখানে আমি জল দিয়ে ওটাকে ডিকম্পোজ হচ্ছে, H3O+ অ্যাকুয়াস আর A- অ্যাকুয়াস করলে এখানে দেয়ারফর Ka, মানে এটা আসছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমি পেয়েছিলাম, এবং ওর ভ্যালুটা ছিল C⁴। আমরা অ্যাকর্ডিং টু অসওয়াল ডাইলিউশন আমরা এটা দেখেছি। তাহলে α² মানে আমি পেয়েছিলাম আলফা ইকুয়াল টু পেয়েছিলাম √Ka/C। তাহলে দেয়ারফর কনসেন্ট্রেশন অফ H3O+ এইটা মানে C⁴, মানে √CKa, আলটিমেটলি আমি পেয়েছি √CKa। এবার আমি বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি, taking logarithm with respect to the base of 10, we get log base 10 concentration of H3O+ aqueous, মানে হাফ log base 10C প্লাস হাফ log base 10Ka। এবার আমি মাইনাস করে দিচ্ছি, নেগেটিভ লগ নিয়ে নিচ্ছি, অর মাইনাস log base 10 কনসেন্ট্রেশন অফ H3O+ aqueous, মানে মাইনাস হাফ log base 10Ka মাইনাস হাফ log base 10C করে। এবার এই অংশটাকে আমি বলতে পারি পিএইচ। তাহলে পিএইচ ইকুয়াল টু হাফ অফ Pka মাইনাস হাফ অফ log base 10C। এইবার অর্থাৎ এটা গেল একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে আমরা পিএইচ ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে পারবো, এবং তারপরে আমরা সি অর্থাৎ মোলারিটি ক্যালকুলেটও করতে পারবো। এই অংশটা তোমরা খাতায় অবশ্যই এই অংশটা তোমরা নোট করে নাও। এটা হয়ে গেলে এবার পরের অংশ আমরা কি করে পিওএইচ ক্যালকুলেট করতে হয় এটা উইক বেস সলিউশনের ক্ষেত্রে সেটা আমরা এবার দেখব। এই অংশটা নোট করে দাও। হ্যাঁ, এবারে পিওএইচ ক্যালকুলেশনটা দেখাবো। উইক বেসের ক্ষেত্রে এটা আমি লিখছি, এবারের পরে এটা করো। ফর অ্যান উইক বেস BOH, এটাও ডিকম্পোজ করে B+ OH- তৈরি করছে, এবং এখানে ওর KB, মানে এটা গেল ওর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এখানেও পেয়েছিলাম আমরা C⁴। তাহলে এখান থেকে আলফা মানে বলতে পারি √KB/C।
তাহলে সি আলফা মানে রুট ওভার সি কে বি, তাহলে এখান থেকে সি আলফা মানে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস অ্যাকুয়াস মানে রুট ওভার সি কে বি। এবার বোথ সাইডে আমি লগ নিচ্ছি, টেকিং logarithm with the base of 10 we get করে log নিয়ে নিচ্ছি, log base 10 concentration of OH minus aqueous মানে half of log base 10 C plus half of log base 10 KB। তাহলে এখান থেকে আমি নেগেটিভ লগ নিয়ে নিচ্ছি, और माइनस log base 10 concentration of OH minus aqueous equal to minus half of log base 10 C minus half of log base 10 KB। और আমি এখান থেকে বলতে পারি P of OH equals to half of PKB minus half of log base 10 C। তাহলে আমি এটা একটা এক্সপ্রেশন পেলাম উইক বেসের ক্ষেত্রে। এইবারে এইখানে POH মানে আমি আবার লিখতে পারি 14 মাইনাস PH, যেটা আমরা আগের একটা স্লাইডে দেখিয়ে দিয়েছিলাম, এই যে PH প্লাস POH। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই এক্সপ্রেশনটা থেকে POH মানে 14 মাইনাস PH। তাহলে যদি হয় আমি তাহলে এখানে লিখে দিচ্ছি or 14 মাইনাস PH equal to half of PKB minus half of log base 10 C। তাহলে PH মানে 14 minus half of PKB plus half of log base 10 C। মানে ওই ইকুয়েশনটাকে আমরা এখানে কি করছি, এই ইকুয়েশনটাকে POH এর জায়গায় 14 মাইনাস PH করে দিয়ে PHটা ক্যালকুলেট করে দিলাম। অর্থাৎ আমরা সমীকরণটাকে একটু রেকটিফাই করে আমরা এখানে লিখে দিলাম PKB প্লাস হাফ অফ লগ সি। এই অংশটাও এটা উইক বেসের ক্ষেত্রে এটা হচ্ছে PH এবং POH এর এক্সপ্রেশন। এই অংশটা তোমরা লিখে নাও। কমপ্লিটটা করে নিয়েছো। এবারে PH POH এর পর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে হাইড্রোলিসিস অফ সল্টস। অর্থাৎ আমরা এবার দেখব হাইড্রোলিসিস অফ সল্টস, অর্থাৎ লবণের আর্দ্র বিশ্লেষণ, সেটা এবার আমরা দেখছি। হাইড্রোলিসিস অফ সল্ট, লবণের আর্দ্র বিশ্লেষণ। হাইড্রোলিসিস অফ সল্টস। আমাদের অ্যাকচুয়ালি কতগুলো টাইপের আমাদের লবণ আছে আমরা এটাকে আমাদের জানতে হবে, এবং আমরা লবণ কাদেরকে বলবো আমাদের সেটাও কিন্তু জানতে হবে। আমাদের কতগুলো টাইপের লবণ আছে আর আমরা লবণ কাদেরকে বলবো সেটাও আমাদের জানতে হবে। তো আগে আমি লবণের ডেফিনেশনটা বলি। বলছে যখন কোনো অ্যাসিডের কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম, কোনো ধাতু অর্থাৎ কোনো মেটাল আয়ন অথবা কোনো ধাতুধর্মী মূলক দ্বারা অর্থাৎ কোনো বেসিক ক্যাটায়ন যেমন NH4+, PH4+, এরকম ধাতুধর্মী মূলক দ্বারা ওরা প্রতিস্থাপিত হয়, তখন যে
ধাতব যৌগ তৈরি হয়, সেই ধাতব যৌগকেই আমরা বলবো কি, সেই ধাতব যৌগকে তখন আমরা বলবো দিস কাইন্ড অফ মেটালিক কম্পাউন্ডস আর নোন অ্যাজ সল্টস। তো এই সল্ট বা লবণ চারটে টাইপে তৈরি হতে পারে। নাম্বার 1, salt of strong acid and weak base। যেমন এই টাইপের সল্টের এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, salt of strong acid and weak base। Number 2, salt of strong base and weak acid। As for example, sodium acetate। Number 3, salt of weak base and weak acid। This is ammonium acetate। And number 4, salt of strong base and strong acid। As for example, সোডিয়াম ক্লোরাইড। এই চারটে টাইপের, হ্যাঁ এই চারটে টাইপের সল্ট আছে এবং আমরা প্রত্যেকটা হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, ডিগ্রি অফ হাইড্রোলিসিস, তাদের পিএইচ, তাদের পিওএইচ, এই সব কিছুর ভ্যালুগুলো দেখবো। বলো কি বলছো, বলো। উইক বেস অ্যান্ড উইক অ্যাসিড, ওটা অ্যামোনিয়াম অ্যাসিটেট। কারণ অ্যামোনিয়াম অ্যাসিডেটটা তৈরি হচ্ছে কি দিয়ে? অ্যাসিডিক অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে, হুইচ ইজ উইক অ্যাসিড ইন নেচার, অ্যান্ড ডাইলিউট সলিউশন অফ অ্যামোনিয়া দিয়ে তৈরি হচ্ছে, হুইচ ইজ অলসো উইক বেস ইন নেচার। সেই কারণে আচ্ছা, এবার যেটুকু পড়ালাম আজকে পুরো টোটাল ক্লাসটাতে একবার দেখে নাও করে। নেক্সট দিন আমরা এই সল্ট হাইড্রোলিসিস আমরা নেক্সট দিন পড়ব। নেক্সট দিন আমরা পড়ব হচ্ছে সল্ট হাইড্রোলিসিসের প্রত্যেকটা অংশ পড়ব, এবং এটা হয়ে গেলে তারপর আমরা যাব হচ্ছে কমন আয়ন এফেক্ট, তারপর বাফার সলিউশন, বাফার অ্যাকশন, সেই বাফার সলিউশনের মোটামুটি আরও এটা শেষ করতে আজকে ধরো ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 4 তারিখ, 11, 18 মোটামুটি পুজোর আগে আশা করি শেষ করে দেবো। 11, 18, 25 এই 3টে ক্লাসের মধ্যে অনায়াসে আমরা শেষ করে ফেলতে পারবো, এবং তারপরে আমরা আফটার পূজা ভ্যাকেশন আমরা রেডক্স ইকুইলিব্রিয়াটা স্টার্ট করবো, রেডক্সটা শুরু করবো। ওই তো নেক্সট ক্লাসে এদের হাইড্রোলিসিসগুলো পড়বো, এদের হাইড্রোলিসিস এক্সপ্রেশনটা পড়বো। মানে এই তিনটে, মানে এখানে আমাদের এই 3টে হাইড্রোলিসিস লাগে, এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড লাগে না। কেন লাগে না পরের দিনই বলবো আমি, এটা দিয়ে আমরা কমন আয়ন এফেক্টে ঢুকে পড়বো পরের দিন। আর আজকে যেটুকু পড়লাম ওইটুকু অংশ একবার দেখে নাও, অল ওভার দেখে নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের দিনের ক্লাসে আমরা করছি এদের হাইড্রোলিসিসটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে ক্লাসটা অফ করলাম, ঠিক আছে?